নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি, এবং আজকেও নিয়ে চলে এসেছি আরও একটি অলৌকিক পর্ব নিয়ে আপনাদের জন্যে। আপনারা শুনছেন লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা ভৌতিক গল্প জঙ্গল বাড়ির বউরানী। এইটি প্রথম পর্ব। অনেক দিন থেকে সাধ অকুল বিশাল কোনো নদীর ওপর বানশি করে কয়েকটা দিন রাতে খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব। অনেক দিন থেকে, মানে ছিন্নপত্র পড়া অবধি। সেই যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের উপর ভেসে উঠেছিল চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর, মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাঁসের পাখার শব্দ, সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি। সেসব মধুর নামগুলো ভুলিনি। শিয়ালদহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনেই হয় না আমার এখনো। সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম। আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি ব্রাদার্সের পাটের স্টিমার যায় না। সে পদ্মা 7 সমুদ্র 13 নদীর একটি। রূপ গলানো তার জলে ঢেউ তুলে মধুকরের শক্ত ডিঙাকে বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে। ছেলেবেলার সে সাধ হঠাৎ এবার পূরণ হয়ে গেল। একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না, কারণ নদীটা পদ্মা নয়, ধলেশ্বরী। তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না। সব নদী আশ্চর্য নদী। এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো, ফুলে উঠলেই হলো হাওয়ায় দূরের নৌকোর পাল, আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হলো তারার ছায়া। বরং আসল পদ্মায় ঠিক শিয়ালদহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো। মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগতো কাটাকাটি, মারামারি। আমার স্বপ্ন যেত ভেঙে, আর স্মৃতিও জমত না মধুর করে। আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের? সেও ছোটোখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কূলে। তার বুকে চর জাগে স্বপ্নের মতো। চোখাচোখি ডাকে তার দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে। মাঝারি সাইজের একটি পানসি ভাড়া করে নিলাম। মাঝি মাল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা 6 জন মাত্র। এত লোকেরও বুঝি দরকার ছিল না। বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ। বড় বড় গঞ্জে কিংবা লোকালয়ে ভিড় করা ঘাটে নয়, শূন্য নির্জন তীরে তীরে। শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে। তার জন্যে একা চরণ মাঝেই যথেষ্ট। অধিকাংশ সময়ই তো আর সবারই ছুটি। একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো। শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হলো, তখন স্রোতের উজান ঠেলে যেতে দাঁড়ে হাত দিতে হয় অন্য মাঝিদের। ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠতে পারত। গরমিল তো কম নয়। ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুৎসিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না। তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুদ ধরবার অনেক কিছু ছিল।
কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় উপরে। এই জন্য বলছি যে চরণ মাঝির চেহারাটা সব সময়ই ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না। এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি, যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানশির খোলে, আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে। তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে নিষ্পন্দভাবে হালে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই। সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চেহারায় যে অপার্থিব বিবর্ণতা, যেন অনেক দিন মাটির তলায় সে চাপা পড়েছিল। এই সবে মাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে। লোকটার ধরন ধারণও অদ্ভুত। কথা সে খুব কমই কয়। অত্যন্ত ভারী হাড়ির মতো গলায় শুধু একটু আধটু হাঁ কিংবা না ছাড়া তার কিছু বলতে শুনেছি বলে মনে পড়ে না। অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই, তবুও সবাই যেন একটু সভয়ে তাকে সমীহ করে দূরে রেখে চলে। সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্যে। সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারদিক ছমছম করছে। সন্ধ্যে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিসফিস শুনছিলাম। রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালো যে আমি যদি তাদের ছুটি দিয়ে দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসে। যাত্রা কোথায় হচ্ছে? হেসে জিজ্ঞেস করে জানলাম খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানেই নাকি ভারী নামজাদা এক দল এসেছে। এমন যাত্রা শুনবার ভাগ্য নাকি এ তলাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাওয়ার প্রস্তাব করে ফেলে। এবার হেসে বললাম, না মাঝির বউ, আমার অত শখ নেই, তবে তোমরা শুনে আসতে পারো। ইচ্ছে যখন হয়েছে, কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালো যে আমায় সে কষ্ট তারা দেবে না। এখান থেকে কতটুকু আর পথ, তারা পাড় দিয়ে হেঁটেই চলে যাবে। যাত্রা ভাঙলেই ফিরে আসবে ভোরবেলায়, কিন্তু আমার ভয় করবে না তো? হেসে বললাম, তা যদি একটু করে মন্দ কি? মাঝি সাহস দিয়ে জানালে, এখানে ভয়ের অবশ্য কিছুই নেই। জল ঝড়ের সময় নয়, নৌকো নোঙর বাঁধা থাকবেই নিরাপদ জায়গায়। হঠাৎ কেন যে জিজ্ঞেস করলাম জানি না, চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে? মাঝির মুখে যাচ্ছে বই কি কর্তা শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম। মাঝিরা সব চলে যেতেই একেবারে পানশির কামরার ছাদে উঠে গিয়ে বসেছিলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি। মাঝিরা সবাই চলে গেছে। হিন্দুস্থানি ঠাকুর রামসেবকও পর্যন্ত সঙ্গে গেছে হুজুকে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকোর আলো পর্যন্ত নেই। বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা।
এ কথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয়, ঠিক পুলকের রোমাঞ্চ, কিন্তু পরে সেটা রইল না। রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে। ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগলো। একটা নাম না জানা পাখি দূর আকাশে কিরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উঠে গেল। শিউরে উঠলাম একটু। বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমোনো উচিত হয়নি। অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজম্যাজে হয়ে উঠেছে, মনটাও সেই সঙ্গে। ওপর থেকে নামতে যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল পৌর বাড়ি ছিল নাকি? বাড়ি না বলে তাকে প্রাসাদই অবশ্য বলা উচিত। ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনো যেন আকাশ আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই পুরো প্রাসাদ কুয়াশায় মিশেছিল। চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে। এই পুরো প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো। পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি, এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল।